কথায় আছে পাপ কখনো বাপেও ছাড়ে না, আর মিথ্যে কোনোদিন লুকানো যায় না। আজ হোক কিংবা কাল সেটা আপনার চোখের সামনে আসবেই। একজন লোক এই মেয়েটিকে কিডন্যাপ করে 4 বছর ধরে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে, আর সে রোজ মেয়েটির সাথে অন্যায় কাজে লিপ্ত হয়। এরপর একদিন কি যেন মনে করে মেয়েটিকে সে ছেড়ে দেয়। মেয়েটি বাসায় ফিরে আসে আর স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে এই মেয়েটি একজন লোকের আচরণ দেখে তাকে সন্দেহজনক মনে করে যে এই লোকটি তাকে কিডন্যাপ করেছিল। তখন এই মেয়েটি সেই লোকটির সাথে কি করে এবং বাস্তবে সেই লোকটি কি কিডন্যাপার ছিল, এমনই সব সাসপেন্স আর টুইস্টে ভরা আজকের মুভিটি। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পটি শুরু হয় 2016 সাল থেকে। অন্ধকার 4 দেয়ালে বন্দি আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটির নাম হলো আশমি। কোনো এক মানুষরূপী জানোয়ার তাকে বন্দি করে রেখেছে। আশমির জ্ঞান ফিরলে আমরা দেখতে পাই তার পায়ে একটি ইলেকট্রিক ডিভাইস লাগানো। আশমি এই ডিভাইসটিকে অনেক খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে ডিভাইসটিকে খুলতে পারে না। তারপর সেই রুমের চারদিক সে ভালোভাবে দেখতে থাকে। তখন সে দেয়ালের মাঝে বড় বড় করে ওয়েলকাম লেখা দেখতে পায়। এই বদ্ধ রুম থেকে বের হওয়ার জন্য কোনো পথই ছিল না, শুধুমাত্র একটি দরজা ছাড়া। কিন্তু সেই দরজাটিও বাহির থেকে লক করা ছিল। আশমি ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে যায়, আর সেই দরজার সামনে একটি রেড লাইন দেওয়া ছিল। আশমি সেই রেড লাইন ক্রস করার চেষ্টা করলে তার পায়ে থাকা ইলেকট্রিক ডিভাইসটির কারণে তার পুরো শরীরে ইলেকট্রিক শক লাগে, যার কারণে আশমি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর দ্বিতীয় দিন দেখানো হয়। জ্ঞান ফেরার পর আশমি তার পায়ে থাকা ইলেকট্রিক ডিভাইসটিকে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই ডিভাইসটিকে খুলতে পারে না। তার প্রচন্ড পানির পিপাসা লাগে। এরপর সে বাথরুমে যায় পানি পান করার জন্য, কিন্তু সেখানকার কোনো ট্যাপ থেকেই পানি আসে না। আশমি বাথরুম থেকে বাহিরে আসলে শুনতে পায় বাহিরে কারো হাঁটাহাঁটির আওয়াজ। আশমি তাকে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি যদি টাকার জন্য আমাকে কিডন্যাপ করে থাকো তাহলে প্লিজ আমাকে বলো। আমি আমার বাবাকে বললে তিনি তোমার সমস্ত টাকা দিয়ে দিবে। কিন্তু বাহিরে থাকা লোকটি তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো 5টা দিন কেটে যায়। এই 5 দিন আশমিকে কিছুই খেতে দেওয়া হয়নি, আর খাবার না খাওয়ার কারণে আশমি দিন দিন দুর্বল হতে থাকে। তখন আবারও সেই লোকটি দরজার সামনে আসে। তখন আশমি বলে, তুমি কি আমার সাথে খারাপ কিছু করার চিন্তা করছো? এমন কিছু চিন্তা করে থাকলে সেটা তোমার ভুল ধারণা। আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু তারপরও এমনটা হতে দেব না। দেখতে দেখতে এভাবে 11টা দিন চলে যায়। আশমি এই 11 দিনে কিছুই খায়নি, যার কারণে আশমি একেবারেই দুর্বল হয়ে পড়ে। উঠে দাঁড়ানোর মতো শক্তি পর্যন্ত তার ছিল না। ঠিক তখনই দরজার সামনে সেই লোকটি আবারও আসে। আশমি আর কষ্ট সহ্য করতে না পেরে লোকটিকে বলে, তুমি আমার সাথে যা ইচ্ছা করতে পারো, কিন্তু তার বিনিময়ে দয়া করে একটু আমাকে খাবার দাও। লোকটি আশমির কথা শুনে বলে, তুমি দেয়ালের ওদিকে তাকিয়ে তোমার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলতে থাকো। আশমি তার কাপড় খুলে দাঁড়ালে লোকটি ভিতরে প্রবেশ করে, তাকে নতুন কিছু কাপড় এবং খাবার দেয়। আশমি দ্রুত সেই কাপড়গুলো পরে নেয় এবং খাবারগুলো খেয়ে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় 2020 সাল, যেখানে আমরা একটি গাড়ির মধ্যে 2জন মেয়েকে দেখতে পাই। একজনার নাম হলো ইন্দু আর একজনার নাম হলো ঈশা। তারা 2জন গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। তাদের 2জনের কথা শুনেই বোঝা যায় তারা 2জন আশমির খুব ভালো বন্ধু। এখানে ইন্দু ছিল আশমির সব থেকে কাছের বন্ধু। তখন ইন্দু ঈশাকে বলে আজকে আশমির বার্থডে, কিন্তু আশমি নিখোঁজ হয়েছে আজ 4 বছর। মেয়েটা কোথায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমরা জানি না। এটা শুনে ঈশা রেগে যায়। ঈশা বলে এতদিনে হয়তোবা সে মারা গিয়েছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। এটা শুনে বোঝা যায় ঈশা আশমিকে খুবই ঘৃণা করে, কারণ সে শিবা নামের একজনকে ভালোবাসতো, কিন্তু শিবা তাকে পাত্তা না দিয়ে পাগলের মতো ভালোবাসতো আশমিকে। এসব কথা বলার সময় তাদের সামনে কেউ একজন এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইন্দু সাথে সাথে গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে যায় এবং মেয়েটিকে দেখে সে চমকে ওঠে, কারণ এই মেয়েটি আর কেউ নয়, সব থেকে তার ভালো বন্ধু আশমি। এরপর তারা 2জন দ্রুত আশমিকে একটি হসপিটালে নিয়ে যায়। তারপর ইন্দু শিবাকে কল করে সবকিছু বলে এবং তাকে দ্রুত হসপিটালে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে শিবাও হসপিটালে চলে আসে। এরপর ইন্দু শিবাকে বলে, আমাকে এখন বাসায় যেতে হবে, তুমি কি রাতে আশমির কাছে থাকতে পারবে? তখন শিবা হ্যাঁ বলে হসপিটালে থেকে যায়।
এবং সারা রাত ধরে আশমির দেখাশোনা করে। পরের দিন সকালে আশমি বাথরুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে অসুস্থ থাকার কারণে নিচে পড়ে যায়। তখন শিবা আশমিকে সাহায্য করে বাথরুমে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সেখানে ইন্দু চলে আসে। আশমি বহু বছর পর ইন্দুকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তখন আশমি ইন্দুকে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। ইন্দু বলে, তুমি নিখোঁজ হয়ে যাওয়ার পরে তারা এই কষ্ট সহ্য করতে না পেরে মারা গিয়েছে। এই কথা শুনে আশমি আরো বেশি কান্না করে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। রুম থেকে ইন্দু বাহিরে এসে শিবাকে বলে, 4 বছর হলো আমরা জানি না আশমি কোথায় ছিল। সে নিজে থেকে আত্মগোপনে ছিল নাকি কেউ তাকে কিডন্যাপ করেছিল, কারণ মাঝে মধ্যেই আশমি নিজের ঘর থেকে চলে যেত। এটা শুনে শিবা বলে, আরে না, তার অবস্থা দেখেই বোঝা যায় যে তাকে কিডন্যাপ করেছিল। ইন্দু বলে, আমি আমার বাড়িতে আশমিকে নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাড়িতে অনেক মেহমান রয়েছে আর আশমিরও কোনো আত্মীয় স্বজন নেই যে সে সেই বাড়িতে গিয়ে থাকবে। শিবা, তুমি কি আশমিকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবে? তখন শিবা বলে, আশমি যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। এরপর ইন্দু আশমির কাছে গিয়ে বলে, তুমি কিছুদিন শিবার বাড়িতে থাকো। এতে আশমিও রাজি হয়ে যায়। হসপিটাল থেকে আশমি ছাড়পত্র পেলে শিবা তাকে তার বাড়িতে নিয়ে যায়। শিবা আশমিকে তার রুম দেখিয়ে বলে, তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসি। কিছুক্ষণ পর শিবা নাস্তা নিয়ে আসলে দেখতে পায় আশমি তার ফ্লোরে শুয়ে আছে আর তার পায়ে সেই ইলেকট্রিক ডিভাইসটি লাগানো দাগ আছে। শিবা আশমির পায়ে হাত দিতে আশমি চমকে ওঠে এবং রুমের এক কর্নারে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, শিবা তুমি এখান থেকে চলে যাও। এরপর শিবা বাধ্য হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন আশমির মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা। এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ওই কিডন্যাপার আশমিকে টানা 4 বছর একটি রুমের মধ্যে বন্দি রেখেছিল এবং তার চোখে কাপড় বেঁধে রেখেছিল, কারণ সে ওই কিডন্যাপারকে যেন দেখতে এবং চিনতে না পারে। খাবারের সময় হলে আশমিকে সে খাইয়ে দিত। যখন তার ইচ্ছে হতো তখন রুমে এসে তার ইচ্ছে পূরণ করে আবার চলে যেত। 2 বছর পর যেতেই সেই কিডন্যাপার আশমির সামনে তার খাবার ছুঁড়ে দিত। বেচারা আশমি ক্ষুধার জ্বালা মেটানোর জন্য ফ্লোরে পড়ে থাকা খাবার উঠিয়ে খেত। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। আশমি শিবার বাসায়, কিন্তু এখনো আশমি ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে না আর শিবার সাথেও তেমন একটা কথা বলে না, কারণ সে এখনো স্বাভাবিক হতে পারেনি। এতে শিবা অনেক কষ্ট পায়, কারণ সে আশমিকে আগে থেকেই অনেক ভালোবাসতো। এরপর শিবা কিছু না বলে সেখান থেকে রাগ করে চলে যায়। কিছুক্ষণ পর ইন্দু আসে, আশমির পাশে বসে আর আশমিকে বলে, তুমি যখন নিখোঁজ ছিলে তখন আমরা মনে করেছিলাম তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শিবাই ছিল একমাত্র ব্যক্তি যে মনে প্রাণে বিশ্বাস করত তুমি আবারও ফিরে আসবে। তুমি আসলে শিবার ভালোবাসার টানে আবারও ফিরে এসেছো। শিবার সত্যিকারের ভালোবাসার জন্য তুমি হয়তোবা এখনো বেঁচে রয়েছো। তাই প্লিজ তুমি তোমার অতীত ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, আর এই অতীত নিয়ে চিন্তা করে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। তোমার সামনে এখনো সুন্দর একটি ভবিষ্যৎ রয়েছে। তখন আশমি বলে, শিবা কি আমাকে এখনো অ্যাকসেপ্ট করবে? তখন ইন্দু বলে, শিবা তোমাকে এখনো অনেক ভালোবাসে, তুমি তাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারো। সেদিন রাতে আশমি সাজগোজ করে শিবার সামনে আসে, কিন্তু শিবা আশমির উপর একটু রেগেছিল, তাই সে তাকে এড়িয়ে চলে যায়। তখন আশমি শিবাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, শিবা তুমি কি আমাকে বিয়ে করবে? এরপর শিবাও রাজি হয়ে যায় এবং তারা দুজনকে বিয়ে করে নেয়। এরপর বিয়ে হওয়ার পর বাসর রাতে তারা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। বিয়ে হওয়ার পরেও আশমির অতীত যেন তার পিছু ছাড়ছে না। প্রতিটা রাতে তার অতীতের কথা মনে পড়ে যায়, যার ফলে আশমি অনেক কষ্ট পেতে থাকে, কিন্তু শিবাও তাকে প্রচন্ড সাপোর্ট দিয়ে যাচ্ছিল। পরের দিন সকালে শিবা আশমিকে বলে, তুমি ঠিকঠাকভাবে ওষুধ খাচ্ছ না, এমনকি ঠিকভাবে থেরাপিও নিচ্ছ না, যার কারণে আশমি তুমি স্বাভাবিক হতে পারছো না। তখন আশমি বলে, ওষুধ খেলে আমার আরো দুর্বল মনে হয়, আর থেরাপি নিলে তো আমার ওই রুমের কথা বারবার মনে পড়ে যায়। তবে তুমি আমাকে একটু সময় দাও, আমি আস্তে আস্তে সবকিছু কাটিয়ে উঠব। তখন শিবার ফোনে তার বসের কল আসে। শিবার বস জানায় তার প্রমোশন হয়ে গেছে। এটা শুনে শিবা অনেক খুশি হয়ে যায় আর রাতে ডিনারের জন্য তার বসকে তার বাসায় ইনভাইট করে। এরপর শিবা আশমিকে এই ব্যাপারটি জানায় এবং রাতে খাবারের জন্য অনেক ভালো ভালো আইটেম তৈরি করতে বলে। তখন শিবাকে আশমি বলে এখন যেন বাসায় কাউকে না আনে, কারণ সে এখনো পুরোপুরিভাবে স্বাভাবিক হতে পারেনি। তখন শিবা বলে, আরে উনি আমার বড় ভাইয়ের মতো, যখন আমার কিছুই ছিল না তখন তিনি আমার পাশে ছিলেন। এরপর রাতে আশমি সুন্দর করে সাজগোজ করে এবং অনেক ভালো ভালো খাবার আইটেম রান্না করে সব টেবিলে রেডি রাখে।
কিছুক্ষণ পরই দরজায় কলিং বেল বাজে। আশমি দরজা খুলে দেখতে পায় শিবা এবং তার বসকে। এরপর শিবার বস আশমিকে দেখে বলে, আশমি, ইউ আর সো বিউটিফুল। কথাটি শুনে আশমি বেশ চমকে ওঠে। আশমির কাছে তার গলার কণ্ঠস্বর খুবই পরিচিত মনে হচ্ছে। খাবার সময় শিবা বলে, প্রফেসর, আমার বউ আশমি খুবই ভালো খাবার বানায়। তখন আশমি শিবাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বসকে প্রফেসর বললে কেন? তখন শিবার বস বলে, আমি আইটি কোম্পানি শুরু করার আগে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, তাই আমার কর্মীরা আমাকে মাঝে মধ্যেই প্রফেসর বলে ডাকতো। কথায় কথায় শিবার বস একটি গীতা পড়তে শুরু করে। এসব কিছু দেখে এবং শুনে আশমির আস্তে আস্তে বিশ্বাস হতে থাকে শিবার বসই হলো সেই কিডন্যাপার যে তাকে কিডন্যাপ করেছিল, কারণ সেই কিডন্যাপার তাকে গীতা শুনিয়েছিল। এখানে শিবার বসের নাম হলো রাজেশ। ডিনার শেষে শিবা এবং তার বস রাজেশ দুজনে মিলে ড্রিঙ্কস করতে শুরু করে। অতিরিক্ত নেশার কারণে শিবার বস বাসায় যেতে পারে না, তাই সে আজ রাতে এখানেই থাকতে চায়, আর শিবাও রাজি হয়ে যায়। শিবা এক রুমে তার বসকে শুইয়ে দিয়ে নিজের রুমে এসে আশমির পাশে শুয়ে পড়ে। শিবা ঘুমানোর পর আশমি উঠে চলে যায় অন্য রুমে এবং একটি বন্দুক নিয়ে রাজেশের ঘরে প্রবেশ করে। আশমি সেখানে গিয়ে রাজেশের শরীরের গন্ধ শুকে পুরোপুরি শিওর হয়ে যায় সেই কিডন্যাপার আর কেউ নয় বরঞ্চ শিবার বস রাজেশ। তখন আশমি রাজেশকে টেনে বাহিরে বের করে এবং একটি চেয়ারের সাথে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। রাজেশ চিল্লাতে শুরু করলে আশমি তার আন্ডারওয়্যার খুলে রাজেশের মুখে ঢুকিয়ে টেপ দিয়ে আটকে দেয়। তখন আশমি রাজেশকে জিজ্ঞাসা করে, আপনি কেন আমার সাথে এমনটা করলেন? আমার বাবা মার সাথেও তো আপনার কোনো শত্রুতা ছিল না, নাকি আমি আপনার কোনো ক্ষতি করেছিলাম? আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম। কেন আপনি আমার জীবন থেকে 4 বছর কেড়ে নিয়েছেন? আমার স্বপ্নগুলোকে কেন এভাবে ভেঙে দিয়েছেন? আর এখন 4 বছর পর কেনই বা আমাকে ছেড়ে দিলেন? নাকি এখন আমার জায়গায় অন্য কোনো মেয়ের জীবন নিয়ে খেলছেন? এরপর সে রাজেশকে জিজ্ঞাসা করে, আমাকে আটকে রাখা সেই ঘরটি কোথায়? কিন্তু রাজেশ এখানে তাকে কিছুই বলে না। আশমি প্রচন্ড রেগে গিয়ে একটি সাইড ফায়ার করে, আর ফায়ারিং এর শব্দ শুনে শিবার ঘুম ভেঙে যায়। শিবা নিচে এসে সব দেখে খুবই অবাক হয়ে যায়, আর আশমিকে জিজ্ঞাসা করে, তুমি আমার বসকে কেন বেঁধে রেখেছো? তখন আশমি বলে, এই হলো সেই কিডন্যাপার যে আমার লাইফ থেকে 4টি বছর কেড়ে নিয়েছে। আমি তার ভয়েস শুনে চিনতে পেরেছি। শিবা আশমির কথা বিশ্বাস না করে রাজেশের হাত পায়ের বাঁধন খুলতে চায়। তখন আশমি শিবাকে বাধা দেওয়ার জন্য আবারও সাইড ফায়ার করে। শিবা বলে, আশমি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি অনেক বছর ধরে আমার বসকে চিনি, সে এমন কাজ করতেই পারে না। তুমি তার সাথে আমাকে একটু কথা বলতে দাও। এরপর আশমি রাজি হয়ে তার বসের মুখের টেপ খুলতে দেয়। রাজেশের মুখে আশমির আন্ডারওয়্যার দেখে শিবা আবারও চমকে যায়। আশমি বলে, আমার আন্ডারওয়্যারের প্রতি এই লোকটার অনেক ইন্টারেস্ট ছিল, তাই আমি তার স্বাদ মিটিয়ে দিলাম। রাজেশ পানি খেতে চাইলে শিবা পানি আনতে যায়। তখন আশমি শিবাকে ভয় দেখায় এবং রাজেশকে বলে, তুই আমাকে 11টা দিন পানি না খাইয়ে রেখেছিলি, তখন আমার কেমন লেগেছিল? শিবা তার বসের অবস্থা দেখে বলে, আমি পানি আনতে যাচ্ছি, তুমি আমাকে গুলি করলে করো, এতে আমার কিছু যায় আসে না। এরপর শিবা পানি এনে রাজেশকে খাওয়ায়। তখন রাজেশ বলে, আশমি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আজকেই তোমাকে প্রথমবারের মতো দেখলাম। আমি তোমাদের দুজনের নামে পুলিশ কমপ্লেন করব। পুলিশ কমিশনার আমার সব থেকে কাছের বন্ধু। রাজেশ এসব কিছুর জন্য শিবাকে দায়ী করে। সে বলে, এটা মূলত তোমারই প্ল্যান। আমার সম্পত্তি পাওয়ার জন্য তুমি তোমার ওয়াইফকে ব্যবহার করেছো। তখন আশমিকে শিবা অনেক রিকোয়েস্ট করে তার বসকে ছেড়ে দেওয়ার জন্য। তখন শিবা বলে, রাজেশ যদি কোনো ভুল করে থাকে তাহলে আমরা পুলিশে কমপ্লেন করব। তখন আশমি বলে, তুমি তো শুনলে পুলিশ কমিশনার তার বেস্ট ফ্রেন্ড, সুতরাং আইনের চোখে ফাঁকি দিয়ে সে বের হয়ে আসবে। শিবা বলে, তুমি আমার বসকে প্রমাণ ছাড়াই টর্চার করতে পারো না। আশমি এটা শুনে হেসে বলে, তুমি এটাকে টর্চার বলছো? তোমার বস 4টা বছর ধরে প্রতিনিয়ত আমার হাত বেঁধে আমার সাথে অন্যায় কাজ করেছে, আমাকে নির্মমভাবে অত্যাচার করেছে। যখন আমার পিরিয়ডের সময় ছিল তখনও সে আমাকে ছাড় দেয়নি। এটা শুনে শিবা অনেক অবাক হয়ে যায়। শিবা বলে, তুমি তো এর আগে কখনোই আমাকে এসব বলনি। এরপর শিবা আশমিকে নিয়ে ঘরের বাহিরে যায় কিছু কথা বলার জন্য। শিবা আশমিকে বলে, এসব কথা তুমি আমাকে আগে কেন বলনি? তখন আশমি বলে, আমার সাথে যা যা হয়েছে এসব শুনলে তুমি একটুও সহ্য করতে পারবে না। শিবা বলে, আশমি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে রাজেশই তোমাকে কিডন্যাপ করেছিল এবং সেই রুমটিই বা কোথায় যেখানে তোমাকে আটকে রেখেছিল, যেটা তুমিও পর্যন্ত জানো না? তাহলে আমরা কিভাবে এটাকে প্রমাণ করব যে রাজেশই তোমাকে কিডন্যাপ
কিডন্যাপ করেছিল। এর থেকে ভালো আমরা তাকে ছেড়ে দিই, আর না হয় আমাদেরকেই ফেঁসে যেতে হবে। আশমি বলে তুমি তোমার বসকে স্বীকার করতে বলো, তা না হলে আমি তাকে ছেড়ে দেব না। আশমি আরো বলে ওই লোকটি বলেছিল তার বুকে একটি তিল আছে। শিবা তখনই রাজেশের বুক চেক করে এবং সে দেখতে পায় সত্যি সত্যি তার বুকে একটি তিল আছে। এরপর শিবা রাজেশকে বলে স্যার আপনি আপনার দোষটি স্বীকার করুন, তাহলে আশমি আপনাকে ছেড়ে দিবে, আর নয়তো আশমি আপনাকে মেরে ফেলবে। রাজেশ বলে আমি যখন কিছুই করিনি তখন কি স্বীকার করব? আশমিকে আমি কিডন্যাপ করিনি, তুমি বিশ্বাস করো শিবা। শিবা বলে আপনি যদি কিডন্যাপ করে নাই থাকেন তাহলে আশমি কিভাবে জানবে আপনার বুকে একটি তিল আছে, আর সে কিভাবে আপনার কণ্ঠস্বর চিনতে পারলো? এসব শুনে রাজেশ চুপ করে থাকে। একটু পরে রাজেশের প্রস্রাব চাপে। শিবা এসে এটা আশমিকে বলে। তখন আশমি বলে তুমি জানো আমি বন্দি থাকা অবস্থায় একদিন আমার অনেক জ্বর চলে আসে। আমার চলাফেরা করার মতো শক্তি ছিল না, যেখানে আমি ছিলাম সেখানেই আমাকে বাথরুম করতে হয়েছে, তাই আমি চাই রাজেশও এখানে প্রস্রাব করুক। তখন শিবা অনেক রিকোয়েস্ট করাতে আশমি নিজেই রাজেশকে বাথরুমে নিয়ে যায় এবং সে নিজেই তার প্যান্টের চেন খুলে প্রস্রাব করায়। রাজেশের বাথরুমের কাজ শেষ হলে আশমি তাকে নিয়ে যখনই বের হবে এমন সময় শিবার ফোনে কল আসে। শিবা তাড়াতাড়ি করে উপরে এসে ফোন রিসিভ করে। ফোনের ওই পাশ থেকে ইন্দু বলে আমি তোমাদের বাড়িতে আসছি গাড়িটি নেওয়ার জন্য। শিবা তাকে থামানোর বা বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইন্দু কোনো কথা না শুনে কলটাকে কেটে দেয়। অন্যদিকে রাজেশ ও আশমির হাত থেকে পালানোর চেষ্টা করে। তখনই রাজেশ আশমির আন্ডারওয়্যারে পা স্লিপ করে ফ্লোরে পড়ে যায়। এরপর আশমি আবারও তাকে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেলে। রুম থেকে দৌড়ে এসে শিবা বলে ইন্দু আমাদের বাড়িতে আসছে আমার গাড়িটি নেওয়ার জন্য, তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তখন আশমি বলে তুমি তোমার বসকে সবকিছু স্বীকার করতে বলো এবং একটা ক্যামেরায় রেকর্ড করে রাখো প্রমাণ হিসাবে। এরপর শিবা তার বসের কাছে গিয়ে বসকে বলে আশমি কবে কিডন্যাপ হয়েছে এবং তার সাথে কি কি হয়েছে সবকিছু স্বীকার করতে, কিন্তু রাজেশ কিছুই স্বীকার করতে চায় না। তখন শিবা তার বসকে এটা বলে মানায় যে আশমি খুবই রেগে আছে, আশমি যে কোনো সময় আপনাকে মেরে ফেলবে, তাই প্লিজ আপনি মিথ্যা হলে একটা জবানবন্দি দিন আর আমি সেগুলোকে রেকর্ড করি। আপনাকে আমি কথা দিচ্ছি আমি পরবর্তীতে সেই রেকর্ডটিকে আশমিকে দেব না, সব রেকর্ডই আমি ডিলিট করে দিব। এরপর শিবার কথা শুনে রাজেশও রাজি হয়ে যায়। শিবা তার ফোনের ক্যামেরা অন করে রেকর্ড করতে শুরু করতে থাকে। এরপর রাজেশ বলে আমি 2016 সালে আশমিকে কিডন্যাপ করি এবং একটি রুমে হাত পা বেঁধে বন্দি করে রাখি। এটা শুনে আশমি বলে তুমি মিথ্যা বলছো, তুমি আমার সাথে যা যা করেছো সবকিছুই সত্যি করে বলো। এসব কথা বলার মধ্যে রাজেশ আশমির হাত থেকে বন্দুকটি কেড়ে নেয়। এরপর শিবার মাথায় বন্দুক ধরে তাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু বন্দুকে তখন গুলি ছিল না। ঠিক তখনই তাদের গায়ে ইলেকট্রিক শক লাগে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আশমি আবারও রাজেশকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে বল সেই রুমটি কোথায়। তখন শিবা বলে রাজেশের একটি গেস্ট হাউস আছে, তবে সেটা অনেক দিন ধরেই খালি পড়ে আছে, আমরা সেখানে চেক করে দেখতে পারি যদি কোনো প্রমাণ পাওয়া যায়। এরপর তিনজন মিলে চলে যায় সেই গেস্ট হাউসে। ওইখানে তারা অনেক খোঁজাখুঁজির পর সেই রুমটিকে খুঁজে পায়, যে রুমটিতে মূলত আশমিকে বন্দি করে রাখা হয়েছিল। সেই রুমটিতে গিয়ে তারা দেখতে পায় একইভাবে ঈশাকেও আটকে রাখা হয়েছে। এটা দেখে রাজেশ বলে এগুলো কি হচ্ছে আমি নিজেই জানি না। শিবা রেগে গিয়ে রাজেশের গলা চেপে ধরে তাকে মারার জন্য, কিন্তু সে এই কাজটাকে করতে পারে না। শিবা আশমিকে বলে আমি ওকে মারতে পারবো না, তুমি ওকে গুলি করে মেরে ফেলো। শিবার কথায় আশমি রাজেশকে গুলি করে মেরে ফেলে। তার পরের সিনে দেখানো হয় শিবার বাড়ি, তারা তাদের সাথে করে ঈশাকেও নিয়ে এসেছে। আশমি বলে আমি কি তাকে মেরে কোনো অন্যায় করেছি? শিবা বলে না তুমি কোনো অন্যায় করনি, তুমি একদমই ঠিক কাজ করেছো। আমি তোমার কথা বিশ্বাস করিনি, এজন্য সরি আশমি। তোমার সাথে সে জানোয়ারের মতো ব্যবহার করেছে, তোমাকে মেঝেতে ফেলে রাখা খাবার খেতে দিয়েছে। তখন আশমি বলে আমি তো তোমাকে এই কথাগুলো বলিনি, তাহলে তুমি কিভাবে জানলে সে আমাকে ফ্লোরে ফেলে রাখা খাবার খেতে দিয়েছিল? তখন শিবা কি বলবে ভাবতে ভাবতে টেবিলে রাখা পিস্তলটি নেয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত ফসকে পিস্তলটি নিচে পড়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে অনেক মারপিট হয়।
শিবা আশমির গলা চেপে ধরে মেরে ফেলার জন্য। তখন আশমি একটি ছুরি নিয়ে শিবার পেটে ঢুকিয়ে দেয়। শিবা আশমিকে জোরে ঘুষি মারলে আশমি অজ্ঞান হয়ে যায়। এরপর শিবা আশমিকে অনেক মেরে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর আশমিকে সে সকল সত্য ঘটনা খুলে বলতে থাকে। শিবা কলেজ লাইফ থেকেই আশমিকে অনেক পছন্দ করত, কিন্তু আশমি তাকে কোনো পাত্তা দিত না। তাই একদিন সুযোগ বুঝে আশমিকে সে কিডন্যাপ করে। এরপর তার প্রফেসর বসের মতো একটা ক্যারেক্টার আস্তে আস্তে আশমির মনে সেট করে দেয়। শিবা সব সময় আশমির সাথে প্রফেসরের ভয়েসে কথা বলতো, এমনকি তার মতো করে গীতা পড়েও শোনাতো। শিবা তার বসের মতো সেম পারফিউম ব্যবহার করত। এরপর টানা 4টি বছর ধরে আশমির সাথে খারাপ কাজ করার পর শিবার একটা সময় বোরিং লাগতে শুরু করে। শিবা ভাবতে থাকে আশমির শরীরের সাথে সাথে তার মনটাকেও পাওয়া দরকার। তাই 4 বছর পর শিবা আশমিকে ছেড়ে দেয়। শিবা আরো বলে আশমির বাবা মাকে সে নিজেই খুন করেছে, কারণ আশমির যদি এই পৃথিবীতে আপন কেউ না থাকে তাহলে আশমি আর কোথাও যেতে পারবে না, আর তার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু এত কিছু করার পর শিবার মন থেকে প্রফেসরের ক্যারেক্টারটা আর আসছিল না। তাই শিবা আরো একটি প্ল্যান তৈরি করে, আর এই জন্য শিবা রাজেশকে তার বাসায় ইনভাইট করে। আশমি যদি রাজেশকে চিনতে পারে তাহলে তাকে মেরে ফেলবে, আর রাজেশ না থাকায় তার কোম্পানি শিবার হওয়ার সম্ভাবনা ছিল। আর এর সাথে ঈশা আশমিকে ঘৃণা করত, আর এটা শিবার একদমই পছন্দ ছিল না। কথা বলতে বলতে শিবা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আশমির মাথায় ক্লিপ দিয়ে আশমির হাতে থাকা হ্যান্ডকাপটি খুলে ফেলে এবং শিবাকে সেই ঘরের মধ্যে ফেলে রাখে, যেখানে আশমি দীর্ঘ 4টি বছর ধরে বন্দী ছিল। শিবার জ্ঞান ফেরার পর সে নিজেকে সেই রুমে দেখতে পায়, আর সেম যেমনটা আশমির সাথে করা হয়েছিল সে শিবার সাথে সেটাই করে, আর তার পায়ে একটি ইলেকট্রিক ডিভাইস লাগানো ছিল। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না, আর সত্য কখনো চাপা থাকে না। আজকের গল্পটা তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত। তো তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।